নতুন মাত্রা যুক্ত হয়েছে সামরিক বাহিনীর সঙ্গে খানিকটা ভুল বোঝাবুঝি অথবা সেটি নিয়ে নানান আলোচনা। কেউ কেউ বলছেন, বিশেষ করে বড় দল বিএনপির প্রধান বলেছেন যে সেনাবাহিনীর সঙ্গে জনগণের দূরত্ব তৈরির একটা চক্রান্ত চলছে বা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র কারা করছে, কেন করছে সেসব বুঝতে চাই। একই সঙ্গে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখিয়েছিল জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নতুন দল এনসিপি, তারা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কেমন নমুনায় বা জাতিকে দেখাচ্ছে সেসব নিয়ে কথা বলবো। সেই সাথে সরকারের কর্মকাণ্ড নিয়েও তো নিশ্চিতভাবে আলোচনা করবো। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আছেন আবুল হাসান রুবেল, তিনি নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। অনেক ধন্যবাদ আবুল হাসান রুবেল, আমাদের সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন। আছেন আলাউদ্দিন মোহাম্মদ, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। আলাউদ্দিন, আপনাকেও স্বাগত ও ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন অতিথি কিছুক্ষণ পরে যুক্ত হন, আমরা তখন তার সঙ্গে কথা বলবো। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে আলোচনাটা শুরু করতে চাই। এই যে আজকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন আপনারা আমাদেরকে দেখিয়েছেন, ধরেন জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেটা কোটা থেকে শুরু হলেও সেখানে একটা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন বা একটা রূপরেখা আমাদের সামনে ছিল, যেটির নেতৃত্ব আপনারা দিয়েছেন। জাতিসংঘ হিসেবে 1400 মানুষ, ছাত্র জনতা, শ্রমিক, তারা জীবন দিয়েছে এবং সেখান থেকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে আপনি একটি রাজনৈতিক দল গঠন করলেন এই 28 ফেব্রুয়ারি, ফলে ধরেন মাসখানেক হতে চললো। এখন এই নতুন রাজনৈতিক বন্দোবস্তকে এটা বিভিন্ন সময় আমরা জানার চেষ্টা করেছি। আমরা যেমনটা বুঝেছিলাম আপনাদের আগের কথা থেকে, যে প্রচলিত অর্থে আওয়ামী লীগ যা যা করেছে, বিএনপি যা যা করে, যেমন নেতা এলাকায় গেলে অনেক লোক তাকে সংবর্ধনা দিবে, বড় বড় তোরণ নির্মাণ হবে, পেছনে অনেক গাড়ি থাকবে, তাই না? ফলে এই বিষয়গুলো থাকবে না, নেতাদের পারস্পরিক দ্বন্দ্ব কলহ থাকবে না, দলের অভ্যন্তরে গণতন্ত্র থাকবে। এই জায়গাগুলো থেকে আপনারা ঠিকঠাক আছেন এই এক মাসে? ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। নতুন রাজনৈতিক বন্দোবস্তর যেই ধারণাটা আজকে আমরা কথা বলছি, সেটা 3 অগাস্ট আমাদের গণঅভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম ঘোষণা করেছিলেন শহীদ মিনারে। তো সেইখানে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যেই ধারণাটা কিংবা দাবিটা ছিল, সেটা মূলত বাংলাদেশ দীর্ঘ একটা ফেসিবাদী ব্যবস্থার মধ্যে নিমজ্জিত ছিল, যেখান থেকে নির্বাচন কিংবা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে আসাটা অসম্ভব একটা ব্যাপার ছিল। তো সেই জায়গা থেকে যখন গণ অভ্যুত্থান ঘটে গিয়েছে, যখন জনগণ রাস্তায় নেমে এসেছে এবং একই সাথে যখন ফেসিবাদী সরকার, স্বৈরতান্ত্রিক সরকার নিরস্ত্র জনগণের উপর শত্রু কায়দায় গুলি চালিয়েছে, তখনই কিন্তু এই দাবিটা এসেছে যে না, আসলে এই যে রাজনৈতিক বন্দোবস্ত, যে বন্দোবস্ত ক্ষমতার জন্য নাগরিককে হত্যা করতে পারে, সেটা থেকে মুক্তি লাভ করতে হবে। একই সাথে যে ফেসিবাদী কাঠামো আছে, যে কাঠামোর অংশ শুধুমাত্র সরকার নিজেই না, বরং এখানে যে আমলাতন্ত্র আছে, এখানে যে বিদ্যমান যে প্রতিষ্ঠানগুলো আছে, ইনক্লুডিং আপনি যেটা সবাই বলছেন, মূলত আমরা যারা নাগরিক আছে, আমাদের মধ্যেও কিন্তু ফেসিবাদের বীজ বপন করা হয়ে গিয়েছে দীর্ঘদিন ধরে। এখন আমরা যখন পরিবর্তন চাই, যখন পরিবর্তনের কথা বলি, পরিবর্তনটা কিন্তু একাধারে নিজের বিরুদ্ধেও কিন্তু একটা পরিবর্তন, যে আমার যেই অবচেতনে আমি যে সত্তাটা লালন করি, যেভাবে সমাজে আমরা যে ইন্টারাকশন করি বিভিন্ন পক্ষগুলোর মধ্যে, অথবা সামাজিক যে সম্পর্কগুলোর মধ্যেও কিন্তু একটা স্বৈরতান্ত্রিক প্রবণতা, একটা ফেসিবাদী প্রবণতা আছে। প্রেক্ষাপটটা আমরা জানি। ধরেন আমি যদি খুব সহজ করে উদাহরণ দিই, ধরেন হান্নান মাসুদ সাহেব, তিনি আজকে আহত হয়েছেন একটু আগে, সেটি নিয়ে আমরা আলোচনা কথা বলবো। তিনি এর আগে এলাকায় গেলেন, কতটি যেন তরুণ করলেন, 68টা বা 86টি, সেটি নিয়ে আলোচনা হলো। আজকে জনাব সার্জিস আলম সাহেব তার নিজের এলাকায় গিয়েছেন, হেলিকপ্টারে গিয়েছেন, সেটি নিয়ে অনেকে সমালোচনা করছেন। 130টি বা 35টি গাড়ি তাকে স্কট করেছে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা ইফতার আয়োজন করছেন বিদেশিদের সম্মানে, এবং সেই ইফতার আয়োজনেও গতানুগতিকতা, বড় দেশগুলোর যারা রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডার, তারা নেতাদের পাশে বসছেন, কেউ কেউ একটু কানে কানে কথা বলছেন। এই জিনিসগুলো আমরা গত 53 বছর আসলে দেখেছি। বিএনপি এরকম করেছে, আওয়ামী লীগ এরকম করেছে, জাতীয় পার্টি তো করে, জামাত এরকম করে। ফলে একই রকম কাজকে আপনারাও করবেন নাকি এটাই আসলে নিয়ম? না, এখানে যে বিষয়গুলো আপনি সামনে তুলে এনেছেন, সেটা মূলত আচার ব্যাপারটা, যেটা বাহিরে দেখি, কিন্তু মূলত আসলে পরিবর্তনটা কিন্তু শুধু আচারেই নয়, বরং পরিবর্তনটা আসতে হবে ভেতর থেকে। যেমন আমরা যেইভাবে দল গঠন করেছি, দল গঠন প্রক্রিয়ার দিকে যদি তাকান, আমরা হুট করে গণঅভ্যুত্থানের পরপর দল গঠন করি নাই। আমরা মার্কেটে, অথবা আমরা যদি বলি জনপরিসরে সার্ভে করেছি, মানুষের কাছে গিয়েছি, মানুষের কথা শুনেছি, এবং দলের যে নামটা দেওয়া, এই নামটাও কিন্তু জনগণের কাছ থেকে নেওয়া। তো এভাবে বিভিন্ন ধরনের আমরা পরিবর্তন আমাদের মধ্যে আছে। ইভেন আমরা নিজেরাই আসলে পরিবর্তন, এটা আমরা বলি আসলে, যে মূলত যেই ব্যাপারগুলো হান্নান মাসুদের ক্ষেত্রে ঘটেছে কিংবা সার্জিস আলমের ক্ষেত্রেও ঘটছে, তো সেই জিনিসটা
জিনিসটাই কিন্তু জাতীয় নাগরিক পার্টি কিংবা নতুন যে রাজনৈতিক দল এটার একটা মূল পরিচয় না, আসলে মূল ভিত্তি না। এটাকে আমরা সরাসরি যে আমরা কন্ডেম করব তাও না। আসলে বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, মানুষের যেই নির্বাচনী যে এখানে একটা কালচার আছে, কালচারটা কিন্তু আপনি সামহাও আপনি এখানে এড়াতে পারবেন না। যদিও আমরা সব সময় চাই যে এই জিনিসটা পরিবর্তন হোক। যেমন আপনারা যদি একটা বিষয় বলেন, হান্নান মাসুদের উপর আজকে হামলা হয়েছে, কিন্তু তার আগেও হান্নান মাসুদ এমন একজন ব্যক্তি, আমরা সবাই জানি যে বাংলাদেশে আপনারা যারা খোঁজ খবর রাখেন, যে সবাই বলে যে সবার আগে আসন কনফার্ম করেছে হান্নান মাসুদ, বলে যে যদি কেউ একজনও জিতে আসতে পারে সেটা হলো হান্নান মাসুদ। কেন? কারণ জনগণ তাকে গ্রহণ করেছে, একই সাথে সে জনগণের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছে। এখন জনগণ গ্রহণ করার ভিত্তিটা কি এবং এটা মেসেজ সিগন্যালটা কি? আসলে তার মানে তরুণ নির্মাণ এগুলো কাজ করে, গাড়ির শোভাযাত্রা এগুলো কাজ করে, এবং এগুলোকে পলিটিক্যাল টুল হিসেবে আপনারাও আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা বড় দল বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টির মতো আপনারা এগুলোকে কাজে লাগাতে চান না? আমরা এই বিষয়টা আপনি যেভাবে ব্যাখ্যা করছেন ঠিক সেটা না, আমি বলছি রিয়েলিটি কাজ করে। মানে জিনিসটা হলো যে জনগণ কিন্তু সবসময় দেখে যে আসলে আমি যার পিছনে যাচ্ছি, ওয়েদার হি ইজ ক্যাপেবল অর নট, যে সে কি আমাকে রক্ষা করতে পারবে। এখন এইটার একটা বড় আপনার সিগন্যাল হলো যে যে কনস্টিটিউয়েন্সি থেকে ইলেকশন করবে অথবা করতে চাচ্ছে সেখানকার মানুষ তাকে কিভাবে গ্রহণ করছে। কারণ একজন যদি নেতা এনজিওর মতো ঘরে ঘরে গিয়ে আপনার সারা বছর কাজ করে, কিন্তু তাকে কিন্তু একটা জনসভা করতে হয়, একটা কিন্তু শোডাউন দিতে হয়। কিসের জন্য? সবাইকে জানাতে হয় যে দেখো, নট অনলি মাসল পাওয়ার, মানুষকে দেখানোর জন্য যে আমার সাথে এই মানুষগুলো আছে যারা নিজের পরিচয়, যেমন একজন নেতার পিছনে দাঁড়ানো মানে কিন্তু একই সাথে আরেকজন নেতাকে সে শত্রু অথবা তাকে মনে করছে আমি তোমার কাছ থেকে সরে এসেছি। এই যে একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা কিন্তু অস্বীকার করা যাবে না। জনগণকে আপনি ডেমনস্ট্রেশন অথবা শোডাউন অথবা আমি যেভাবে বলি ধরেন নেতার পিছনে দাঁড়ানো, এটা তো গোপনের কাজ না, এটা সত্যিকার অর্থে এটা প্রকাশ্য বিষয়। এবং প্রকাশ্য বিষয়টার যে ভাষা আছে, যেটা কি ব্যানারের মাধ্যমে প্রকাশিত হবে নাকি এটা সে গাড়ির শোভাযাত্রার মাধ্যমে প্রকাশিত হবে, সেই ভাষার পরিবর্তন আমরাও চাই। কিন্তু বিদ্যমান যেই পরিবর্তনগুলো মানে অথবা আমরা দেখতে পাচ্ছি না, এখনোই আমাদের সক্ষমতা নেই। আরেকটা বিষয় দেখেন, আমাদের তো শুধুমাত্র 2-4 নেতা না, হ্যাঁ আমাদের বাকি যারা আছেন তাদের দিকেও যদি তাকান দেখবেন যে যারা আসলে নীরবে কাজ করছে তাদের কাজগুলো আপনি সামনে আনার মতো তেমন কিছু পাবেন না। একদম পরিষ্কার। জি, আপনার বক্তব্য পরিষ্কার। আমি রুবেল ভাই, আপনি এই ধরেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা তারও আগে থেকে বলেন, আমার মানে এনসিপি হওয়ার অনেক আগে থেকে, ফলে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে আমরা হাঁটছি কিনা এবং সে হাঁটলে সে হাঁটাটা কতটুকু সঠিক আছে? ধন্যবাদ। প্রথমত আমরা বলি যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই কথাটা বহু বছর থেকে আসলে এটা আমরা বলছি, এটার একটা বাস্তব কারণ আছে। কারণ হচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেই রাজনৈতিক বন্দোবস্ত এখানে ফ্যাসিবাদের উন্মেষ ঘটিয়েছে। এককেন্দ্রিক একটা ক্ষমতা কাঠামো, সাংবিধানিক ক্ষমতা কাঠামো, যেই সাংবিধানিক ক্ষমতা কাঠামো আসলে সমস্ত জায়গায় তার ডালপালা বিস্তার করেছে। ধরেন এটা আপনি মানে সরকারের দিক থেকে দেখবেন, বিভিন্ন ধরনের বাহিনীগুলোর দিক থেকে দেখবেন, কিংবা আমলাতন্ত্রের দিক থেকে দেখবেন, আর্থিক ক্ষমতা কার হাতে আছে, কার হাতে অর্থের মানে যোগান আছে, এই জায়গা থেকে দেখবেন। তারপরে ধরেন মানে ক্ষমতার প্রদর্শনীর জায়গা থেকে দেখবেন এই যে আরেকজনকে ট্যাগিং করে তাকে মানে কর্নার করে দেওয়া, যেগুলো আমরা দেখেছি বিভিন্ন সময়। এই সমস্ত কিছু মিলাই কিন্তু এই বন্দোবস্তটা ছিল। এই বন্দোবস্তের বাইরে আসতে হলে আসলে এই সমস্ত কিছুকেই আসলে ত্যাগ করতে হবে, ধরেন বাতিল করতে হবে। ধরেন আপনার অর্থের উৎস কি, এই বিষয়ে প্রশ্ন করলে রেগে যাওয়া যাবে না। মানে আমি দেখছি তো ইদানিংকালে এই প্রশ্ন করলেই অনেকে রেগে যাচ্ছেন, মানে এটা রেগে যাওয়া যাবে না। তো আপনার অর্থের উৎস কি, এটা জনগণের জানার অধিকার আছে এবং এই বিষয়ে স্বচ্ছতা থাকতে হবে। 1, 2 হচ্ছে যে ধরেন আপনি যেই কথাগুলো বললেন যে গাড়ির বহর কিংবা একটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ, যে এগুলো এক অর্থে উনি যেটা বলেছেন ঠিক, যে এগুলো হচ্ছে আসলে পাতা, আসলে মূলের বা শেকড়ের জায়গা কোথায়? এই শেকড়ের জায়গাটা হচ্ছে যে আপনি রাজনৈতিক এবং অর্থনৈতিক যে জায়গা থেকে এই জায়গাগুলো তৈরি হয়, সেই জায়গায় কেউ হাত দিচ্ছেন না এখনো পর্যন্ত। ধরেন আমি বলছি যে সংস্কারের কথা বলছি, আমরা সবাই বলছেন, মানে ইনক্লুডিং মানে এটা সরকার বলেন, এটা রাজনৈতিক দলগুলো বলেন, সবাই বলছে। কিন্তু এই সংস্কারটা আসলে কিসের সংস্কার? এবং আসলে প্রত্যেকটা দলের কাছ থেকে যদি আপনি মানে আলাদা আলাদাভাবে তারা কোন সেক্টরে কি সংস্কার করবে, কিভাবে তাদের পরিকল্পনা, ধরেন মানে ঐক্য কমিশন কিছু দিয়েছে, সেটা তো একটা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, এর বাইরেও কিন্তু অনেক ধরনের সংস্কার আছে।
তার বিষয়ে আপনার কৃষি বিষয়ে আপনার সংস্কার কি, আপনি বাজার কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করবেন, বাংলাদেশের এগুলো তো গুরুত্বপূর্ণ সমস্যা, মৌলিক সমস্যা। তো এইগুলোকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন এই বিষয়ে আপনি জিজ্ঞেস করেন, বেশিরভাগ দেখবেন যে এটার কোনো উত্তর নেই। কারণ এই বিষয়ে কারণ চিন্তাটা তারা করেন নাই বেশিরভাগ। আমি সবার কথা বলছি না, আমি বলছি যে বেশিরভাগ এই চিন্তাটা করেন নাই এবং এই জিনিসগুলো নাই। তার মানে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার জন্য আসলে যে ধরনের জিনিস আমরা দেখছি যে অতীতে যে সমস্ত কারণে বাংলাদেশে একটা ফ্যাসিবাদের উত্থান হতে পেরেছে, সেই একই জিনিস বজায় অনেক ক্ষেত্রেই আছে। এবং নতুন দল যারা বলছে যে তাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তই হচ্ছে তাদের লক্ষ্য, তারাও একই ধরনের চর্চা অনেকের ভেতরেই তাদের দেখা যায়, দৃশ্যমান হচ্ছে। এবং এই বিষয়ে মানে দল থেকে কোনো ব্যবস্থা না নিলে আমরা এটা বুঝতে পারবো না যে তারা দলগতভাবে এটাকে এন্ডোর্স করছেন না অথবা করছেন। মানে যদি ব্যবস্থা না নেওয়া হয় যে আচ্ছা এটা করা যাবে না, এটা যদি দল থেকে নির্দেশনা না দেওয়া হয়, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে এটা মানে দল থেকে এইটা এন্ডোর্স করা হচ্ছে না। ধরেন বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে, যেটার কথা আগে বলি নাই, এখন যেহেতু বিএনপির একজন আছেন ফলে আমি বলছি যে বিএনপির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চাঁদাবাজির। আমরা বিএনপির মানে অনেক ধরনের কেন্দ্রীয় সিদ্ধান্ত দেখতে পাচ্ছি যে যারা চাঁদাবাজি করছে তাদের অনেক বহিষ্কার করছে, ইয়ে করছে, তাহলে মানে তাদের একটা প্রসেস আছে। হ্যাঁ, তো আমরা নতুন রাজনৈতিক দলের কাছ থেকে এই ধরনের কোনো প্রসেস এখনো দেখতে পাচ্ছি না। ফলে আশাবাদী হওয়ার জায়গা তো আমাদের তৈরি হতে হবে। মানে আমরা তো একটা আপনার শুধু কথা বলে শুনে আমরা আশাবাদী হতে পারবো না, আশাবাদী হওয়ার বাস্তব পদক্ষেপ থাকে। রুবেল ভাইকে একটু থামায়, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বিএনপির মিডিয়া সেলের সদস্য। আপা স্বাগত, আপনাকে ধন্যবাদ। আপা, আমরা কথা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্তটা আসলে কেমন, বিশেষ করে আওয়ামী লীগের টানা 4 মেয়াদ, 3টা পূর্ণ মেয়াদ এবং পরের যেটুকু সেটুকু থেকে একটা ফ্যাসিজমের উদ্ভব, ব্যক্তির প্রাধান্য, প্রশাসনের সঙ্গে সরকারি মিলে যাওয়া, রাজনৈতিক নেতাদের আচার আচরণ, অর্থনৈতিক যে অপশাসন, সেসবের বিপরীতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমাদের গণসংহতি আন্দোলনের নেতারা অনেক আগে থেকেই বলছিলেন, কিন্তু সেটা বেশি আলোচিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, যারা জুলাই গণঅভ্যুত্থান নেতৃত্ব দিয়েছেন। আপনার দলের আপনারাও সবাই তার পেছনে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে নামে বা বেনামে ছিলেন। প্রশ্ন হচ্ছে সেই নতুন আসলে আগের যে রাজনৈতিক পূর্ণ বন্দোবস্ত যেরকম সেটির মতোই আপনারা আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটাকে কিভাবে দেখেন? অনেক ধন্যবাদ মিশু ভাই, এবং আমি দুঃখিত আসলে আসতে একটু দেরি হয়ে গেছে আমার পথে ট্রাফিকের কারণে। আমি ছোটবার আগে মনোজগতে যে পরিবর্তনটা প্রয়োজন, সেটা আমাদের রাজনৈতিক কালচারে পরিবর্তন প্রয়োজন, আমাদের রাজনৈতিক চিন্তা ভাবনায় পরিবর্তন প্রয়োজন। আমাদেরকে নতুন বন্দোবস্ত বলতে জিনিসটা অনেক বেশি আপনার অ্যাবস্ট্রাক্ট মনে হয়, বাট আমরা যদি ছোট ছোট করে দেখি যে আমরা আসলে কোনটা চাচ্ছি কোনটা চাচ্ছি না, কোনটাকে অ্যাপ্রিসিয়েট করব কোনটাকে অ্যাপ্রিসিয়েট করব না, সেই জায়গাগুলো যদি আমাদের কাছে স্পেসিফিক থাকে, তাহলে কিন্তু বন্দোবস্ত সম্পর্কে আমাদের কোনো এলোমেলো চিন্তাভাবনা থাকার কথা না, আমরাও স্পেসিফিক হয়ে যেতে পারি। কিন্তু সমস্যাটা যেখানে হয়ে যাচ্ছে যে আমরা একটি রাজনৈতিক বন্দোবস্ত নতুন করে বা নতুন প্রেক্ষাপটে আনার জন্য আমাদের কোন কাজ থেকে শুরু করা প্রয়োজন, শেকড়টা কোথায়, সেই শেকড়ের জায়গায় না গিয়ে আমরা উপরে ডালপালা নিয়ে আসলে ওর কথা মতো যেটা বলছি সেটাই আমরা অনেক বেশি ব্যতিব্যস্ত হয়ে আছি। আমাদেরকে পিক অ্যান্ড চুজ করতে হবে যে হোয়াট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট রাইট দিস মোমেন্ট। এই সময় আমার একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে, যেটা আপনি বললেন যে 3টি টার্ম বা 4টি টার্ম একটি সরকার ক্ষমতাটা কেমনভাবে কুক্ষিগত করেছিল, যার কারণে কিন্তু ফ্যাসিজম ক্রিয়েট হয়েছিল এবং সমস্ত ক্ষমতা কিন্তু একজন কেন্দ্রিক ঘোরাফেরা করত। সেই জায়গাটা যেন ক্রিয়েট হতে না পারে সেটার জন্য একটি বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের একটা প্রেক্ষাপট সামনে নিয়ে আসে, যেটা বিএনপি সবার আগে নিয়ে এসেছে, যে 2 টার্মের বেশি পরপর কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। যদি এটার প্রয়োজনে আরো কোনো সংস্কারের প্রয়োজন আসে সেটা বিএনপি করতে রাজি আছে, কিন্তু অবজেক্টটা কি, আমাদের পার্সপেক্টিভটা কি, যে আমরা আর ফ্যাসিজম ক্রিয়েট হতে দেব না, এটা হচ্ছে কথা। সেই জায়গাটাতে যেই বন্দোবস্ত করলে ভালো সেটাই আমরা করব। সো এটা ইন্টারপ্রিটেশন বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু আপনার ইন্টারপ্রিটেশন করার সময় আগে দেখতে হবে যে ইন্টেনশনটা কি আছে, এই অবজেক্টটা নিয়ে আসার পেছনে আমার উদ্দেশ্যটা কি আছে। উদ্দেশ্য হচ্ছে আমি ফ্যাসিজম ক্রিয়েট হতে দেব না। সো এরকম কিন্তু শুধু একটা না, অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু বিএনপি সামনে রেখেছে। আপা ধরেন রুবেল ভাই টানা পরপর 2বার প্রধানমন্ত্রী হলো, তারপর রুবেল ভাই 1 টার্ম গ্যাপ দিল, দিয়ে তার পরের বার আবার রুবেল ভাই প্রধানমন্ত্রী হলো, মানে 1 টার্ম বাদ দিয়ে 3য়বার হতে পারবে, তাই তো? মানে আপনাদের যে প্রস্তাব। আর আলী রিয়াজের কমিশন বলছে আমেরিকার মতো যিনি 2বার প্রধানমন্ত্রী হয়ে বা সরকার প্রধান হয়ে যাবেন তিনি আর কখনোই প্রধানমন্ত্রীর জন্য কন্টেস্টই করতে পারবেন না।
তো ফলে এইটা নিয়ে আপনাদের আপত্তিটা আসলে কোন গ্রাউন্ডে, এটা একটু বুঝতে চাই। আমাদের আপত্তিটা এখানে কিন্তু খুব জোরালো কোনো আপত্তি দেয়া হয়নি বা সেই ধরনের কোনো ইন্টারপ্রিটেশনে কিন্তু আসে নাই। আপত্তির জায়গাটা হচ্ছে যে একটি টার্ম প্রধানমন্ত্রী হওয়া বা একটি টার্ম প্রধানমন্ত্রী না থাকার মাঝখানে যে সময়টুকু আছে এখানে কিন্তু অনেক পরিবর্তন চলে আসে। সো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হুইচ ওয়ান ইজ সুইটেবল সেটাকে আমাদেরকে পিক অ্যান্ড চুজ করতে হবে। সো আমেরিকার সাথে কিন্তু বাংলাদেশের তুলনা করলে হবে না। আমাকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য কোনটা সুইটেবল হবে, খুব কাঁচাভাবে, খুব অপরিপক্কভাবে কিছু কিছু ফেজকে ব্যবহার করা হচ্ছে। ধরে নেওয়া হচ্ছে যে এদেরকে দিয়ে বলালে হয়তো কাজ হবে এবং তারাও হয়তো সেই ফাঁদে পা দিয়ে ফেলছে। তো সমস্যাটা হয়ে গেছে কি যে ষড়যন্ত্র যেটাই চলুক না কেন এই ষড়যন্ত্রগুলো ধরা পড়ে যাচ্ছে এবং ধরা পড়ে যাবে। কারণটা হচ্ছে যেটা যে বর্তমানে আপনি দেখেন যে বাংলাদেশে এখন এই বর্তমান বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি, একজন হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা, একজন হচ্ছেন সেনাপ্রধান। এই দুজন মানুষকে নিয়ে যে বক্তব্যগুলো বিগত 2-3 দিন ধরে বিভিন্ন মাধ্যমে চলাফেরা করছে, এটা কোনো সুস্থ রাজনৈতিক কালচারে কি এটা গ্রহণযোগ্য কিনা আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে এই যেটাকে ইনজেক্ট করা হলো, মাঠে ছেড়ে দেয়া হলো, একবার বলা হলো, বলে আবার উইথড্র করা হলো, তারপর আবার কাউন্টার একটা ন্যারেটিভ তৈরি করা হলো, সেটাকে নিয়ে বিভিন্ন ধরনের পত্রপত্রিকায় লেখা লিয়ে ফেলছি। ধরেন আপনি আমি বসে আলোচনা করছি, আমার কাছে মনে হলে এই বিষয়টা কিন্তু খুব চটকদার একটা বিষয়, আমি বিষয়টা বলতে পারি। একজন খুব পরীক্ষিত রাজনীতিবিদ, একজন খুব দক্ষ রাজনীতিবিদ, একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ কিন্তু সেটা বলবে না, সে চেপে যাবে। কারণ আমরা জানি যারা রাজনীতিক অল্প বিস্তর করি যে রাজনীতি পর্দার অন্তরালে যতখানি হয় তার খুব অল্প সংখ্যক কিন্তু পর্দার সামনে আসে। সো যারা এই কাজগুলো করার চেষ্টা করছেন, যাদেরকে দিয়ে করানোর চেষ্টা করছেন, বোথ সাইড কিন্তু আলটিমেটলি কিন্তু তারা লুজার হচ্ছেন এবং আলটিমেট লুজার কিন্তু দেশ হবে। সো ষড়যন্ত্র যেটা অভ্যুত্থান যে জন্য হয়েছে, জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যেই প্রেক্ষাপটটা ছিল, যে মনের আকাঙ্ক্ষাটা ছিল, এটা কোনোভাবেই কেউ অফিসিয়েট করতে পারবে না কোনোদিনও। জি আলাউদ্দিন আপা যে জায়গায় আলোচনাটা নিয়ে গেলেন যে ধরেন একটা জনাব তারেক রহমান সাহেব আজকে বলেছেন যে দেশে একটি অস্থিরতা তৈরি হয়েছে, মানুষ চায় স্থিরতা ফিরে আসুক এবং আপনারাও বারবার ঐক্যের কথা বলেন, কিন্তু যে প্রেক্ষাপটে এই আলোচনা উল্লাস করেছে একসঙ্গে, তাই না? ফলে 5 আগস্টের গণঅভ্যুত্থান সফল হওয়ার পিছনে বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান সেটি অস্বীকার এনসিপিও করে না, এমনকি হাসনাত তো পরে বলছেন। কিন্তু তাহলে এই ভুল বুঝাবুঝিটা বা এটা যে করা হলো, এটা আসলে কি ইন্টেনশনাল ছিল নাকি এটা অনিচ্ছাকৃত? নিশ্চয়ই আপনাদের দলের অভ্যন্তরেও এগুলো নিয়ে কথা হয়েছে, অথবা আপনারাও কি খুব স্বস্তিতে আছেন বিষয়টা নিয়ে? প্রথমত আপু যে বিষয়টা বললেন যে 6 মাস আগের যে জনপ্রিয়তা এবং 6 মাস পরের যে জনপ্রিয়তার ভাটা, এই ব্যাপারটা আমি পুরোপুরি একমত। একটা জায়গায় এটা তো ভিজিবল, কিন্তু একই সাথে এটা বুঝতে হবে 6 মাস আগে যেই সংগঠন ছিল না, এখানে তৃণমূলে আসলে আমাদের কেউ ছিল না, আমরা সবাই ভাসমান ছিলাম যে তাদের কোনো সাংগঠনিক ভিত্তি নেই, কোনো কাঠামো নেই, হ্যাঁ, কারোর সাথে কারো যোগাযোগ নেই, খুঁজে খুঁজে আবার বের করতে হচ্ছে অভ্যুত্থানে কারা কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল। এখন 6 মাস পরে কিন্তু সত্যিকার অর্থেই এনসিপি কিংবা জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্যান্য যে সংগঠনগুলো গড়ে উঠেছে, তারা কিন্তু সত্যিকার অর্থেই এই জমিনে শেকড় গাঁথা শুরু করেছে এবং তারা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে কিংবা এখানে যে পাওয়ার ডায়নামিক্সের অংশ হচ্ছে, একই সাথে তারা অনেকের জন্যই ক্ষমতায় আরোহণের হুমকি হয়েও দেখা দিচ্ছে। তো এই প্রেক্ষাপটে ওদের নিয়ে ষড়যন্ত্র হবে, পাশাপাশি তাদের সহযোদ্ধারা এখন তাদেরকে নতুনভাবে চিনবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু মূল বিষয়টা আমরা যদি একটু দেখি যে মানে একটু আপনিও যেটা বললেন যে এনসিপিও কিন্তু ঐক্যের ডাক দিচ্ছে, শুধু আজকে থেকে না, গত 6 মাস ধরে দিচ্ছে। কিন্তু কিছু বেসিক যে জায়গা আছে সেই জায়গাগুলো কিন্তু আমরা আসলে জাতীয় তাদের বিচার এবং সত্যিকার অর্থে জুলাই গণহত্যার যে বিচার হতে পারে হবে, এই বিচারের প্রশ্নে কিন্তু একটা সংশয় দেখা দিয়েছে। পাশাপাশি যে আমরা যে নতুন সংবিধান চেয়েছিলাম, নতুন সংবিধান যদি নাও হয়, একটা ন্যূনতম পক্ষে যে মৌলিক সংস্কারের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমরা ধীরে ধীরে দেখছি এটা ধূসর হয়ে আসছে। আমরা কিন্তু সংস্কারের মানে বড় দলগুলোর কাছ থেকে বড় ধরনের কোনো আমরা স্টেপ দেখতে পাচ্ছি না। এই কারণে কিন্তু আমরা দেখেন যে যারা এই তরুণ শক্তি আছে তারাও কিন্তু কিছু কিছু জায়গায় উল্লাস উচ্ছ্বাসের সঙ্গে সেটি প্রত্যাশাও করে। ফলে সেটি হলে কি হবে? নির্বাচনটা বিলম্বিত হবে। নির্বাচন বিলম্বিত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ এবং দল হিসেবে সম্ভবত বিএনপি, যেহেতু বিএনপি বড় দল, দীর্ঘদিন ক্ষমতায় যাওয়ার মতো দল। ফলে আপনারা কি এটাও বুঝতে পারছেন যে যেহেতু বিএনপি ক্ষমতায় চলে গেলে এনসিপির গুরুত্ব হয়তো খানিকটা কমবে, ফলে নির্বাচন পেছানোর কোনো মনস্তত্ত্ব অবশ্যই না, অবশ্যই না। আপনার এই প্রসঙ্গে আমি খুব সুস্পষ্টভাবে বলি,
আমরা গণতান্ত্রিক সংহতিতে বিশ্বাস করি, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং সংহতিতে বিশ্বাস করি। আমরা এটা জানি যে যদি রাষ্ট্র স্টেবল না হয়, প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী না হয়, তাহলে আসলে নির্বাচন যদি পিছছে। তো এইটা পাশাপাশি যে সংস্কারের ব্যাপারটা, আমরা কিন্তু চাচ্ছি দ্রুত সংস্কার। আমরা কিন্তু বারবার কখনোই বলছি না যে সংস্কার বিলম্বিত হোক, আমরা চাচ্ছি যে একটা সাবস্টেন্সিয়াল সংস্কার এখনই হোক। সংস্কার হওয়ার পর নির্বাচনটা এমনভাবে হোক যে নির্বাচনটার পরে আসলে আমরা এখন যেভাবে আছি, নির্বাচনের পরও যাতে কোনো ধরনের আপনার নির্বাচন নিয়ে কোনো বিদ্যমান পক্ষগুলোর মধ্যে অস্পষ্টতা না থাকে। জি রুবেল ভাই, আমি যখন আলোচনাগুলো শুনছিলাম পুতুল আপার এবং আলাউদ্দিনের, আমার কাছে মনে হচ্ছে খুবই সেম টোনেই তারা কথা বলেন, কিন্তু একটা বিশাল দূরত্ব। ধরেন নির্বাচন, সংস্কার, বিচার, এটা নিয়ে খুব সুনির্দিষ্ট কোনো রূপরেখা আপনাদের কাছে আছে কিনা জানি না, আমার কাছে নাই, মানে কোনো পক্ষের কাছ থেকে নেই। ফলে আপনারা সেটা প্রত্যাশা করেন কিনা, এবং সেরকম একটা টাইম ফ্রেম ধরে একটা রূপরেখা যদি কোনো একটা পক্ষ দিত বা যদি ঐক্যমতে আসা যেত, তাহলে এই ষড়যন্ত্র তত্ত্ব বা ষড়যন্ত্র নিয়ে যে আলোচনা, সেটি না করে কি গঠনমূলক আলোচনা করারও সুযোগ থাকতো কিনা আমাদের? হ্যাঁ, গঠনমূলক আলোচনা করার সুযোগটা আসলে আমাদের থাকার কথা ছিল। এবং আমি একটু মানে ধরে যাক যে একটু ওনারা দুজনই খুবই ভালো বলেছেন, তার উভয়ের সঙ্গেই আমি একমত অনেক ক্ষেত্রেই। কিন্তু কয়েকটা বিষয় নিয়ে আমি একটু বলতে চাই। যে প্রথমত হচ্ছে যে আমরা এই যে গত কয়েকদিন ধরে যে গুজব, এই গুজবের উৎসটা আসলে কি? দেশে এরকম মানে ফেসবুক, ফেসবুক শুধু না, আপনি তার আগে দেখবেন যে এটা হচ্ছে ইন্ডিয়ান কয়েকটা মিডিয়াতে এরকম খবর এসছে। সেইটা বাংলাদেশে কারা সরবরাহ করছে? যারা সবচেয়ে অ্যান্টি ইন্ডিয়ান বলে পরিচিত সেই গ্রুপ আবার এটা সরবরাহ করছে। মানে এইটা আমি কখনো মেলাতে পারি না সাইকোলজিটা কি, যে ইন্ডিয়ান এই মানে গুজব যে ছড়াচ্ছে সবচেয়ে অ্যান্টি ইন্ডিয়ান বলে পরিচিত সে, আবার এটার ভেতরে কেউ ঢুকে যাচ্ছে। মানে আমি মনে করি যে হয়তো না বুঝেই মানে কেউ ঢুকে যাচ্ছেন সেটার ভেতরে, আবার একটা ভিন্ন মত দেখা দিচ্ছে। কিন্তু সার্বিকভাবে দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। শুধু এইটা না, ধরেন এর আগে আমরা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে বিভিন্ন যে ধরনের আক্রমণ দেখেছি, সেইটা কিন্তু আবার এই কয়েকদিন নাই। এই গুজব যখন তৈরি হয়েছে তখন আবার ওইটা নাই। তার আগে আমরা মাজার ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যক্রম দেখেছি। এক একটা ফেজ যাচ্ছে, কিন্তু মূল কথাটা হচ্ছে দেশকে স্থিতিশীল হতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই যে একটা সংস্কারের প্রক্রিয়া কি হবে, এটা মোটামুটিভাবে এক ধরনের মানে সরকার মানে সিদ্ধান্ত নিয়েছে, কমিশনগুলো গঠন করেছে। মানে আমরাও প্রথমেই গিয়ে এটা অভিন্ন শক্তি ছিলেন বলা যায়। এবং আপনি বলছিলেন যে এখন আলাউদ্দিনরা ডাকলে আগের মতো লোক হয় না, সেটাও একটা বাস্তবতা। কারণ আপনার লোকজন তো যায় না, ছাত্র দল যায় না, ছাত্র ফেডারেশন যায় না। ফলে এই ডিভাইডেশনটা এত দ্রুত হওয়ায় লাভ আসলে কার হলো? there is no ifs and buts. এখানে কারা লাভবান হচ্ছে এটা সবাই জানে, এবং এইটা লাভবান হওয়ার জন্যই কাজগুলো করা হচ্ছে। যে ফ্যাসিজমকে তাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি এখন পর্যন্ত, করে যাব। আলটিমেটলি এটার বেনিফিশিয়ারি কিন্তু তারাই হবে। সো এখানে আমাদেরকে যদি আমরা নিজেরা, আমি একটু আগে যেটা বলেছি যে শুধু রাজনীতিবিদরা, রাজনৈতিক দল না, দেশের সাধারণ জনগণও যদি এখন কশাস না হয়, তাহলে কিন্তু এটা আলটিমেটলি আমাদেরকে ভোগ করতে হবে। দুটো তিনটে জিনিসের উপর আমি একটু দৃষ্টিপাত করব। যে আলাউদ্দিন বলার চেষ্টা করেছিল যে সংস্কারটা দ্রুত করার জন্য। কোনো সংস্কার দ্রুত হয় না। বিচার যেমন আপনি দ্রুত করতে পারবেন না, এটা তার ডিউ কোর্স অফ টাইমে শেষ হতে হবে। সংস্কারকে আপনাদের সময় দিতে হবে। যদি আপনি সাস্টেইনেবল কোনো সংস্কার চান, আপনি দ্রুত কোনো কিছু করতে পারবেন না, আপনাকে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এবং একটা রূপরেখার কথা আপনি বলছিলেন যে রূপরেখা কেউ দেয় না, এটা কথাটা ঠিক। আমি স্টেটমেন্টের ফার্স্ট স্টেটমেন্ট, কারণ বিএনপির কাছে নির্দিষ্ট রূপরেখা আছে। বিএনপি সেই রূপরেখা বাস্তবায়নের জন্য রাষ্ট্র সংস্কারের এবং সেটা বাস্তবায়নের জন্য পলিসি তৈরি করছে। নির্বাচন কমিশন, সাংবিধানিক কমিশন তারা দিচ্ছেন, তবে যেখানে পাবলিক ম্যান্ডেট দিবে একটি দলকে বা অনেকগুলো দলকে, যারা সংসদে গিয়ে এই জনগণের প্রতিনিধিত্ব করবে এবং কাজ করবে দেশের জন্য। আমি আরেকটা বিষয় নিয়ে আলাপ করব, সেই কারণে আমি আলাউদ্দিন আপনার কাছে একটু আসতে চাই। এই যে নির্বাচন এবং আপা স্পষ্ট করে বলছেন সংস্কার এবং দ্রুত শব্দ দুটো একসঙ্গে যায় না, একই সাথে বিচারও দ্রুত যায় না, কিন্তু আপনারা স্পষ্ট করেছেন যে আপনারা একটা মিনিমাম সংস্কার চান এবং নির্বাচনটার একটা দৃশ্যমান পরিস্থিতি চান, মানে ভিজিবল চান, তারপরে নির্বাচন। ফলে এই নির্বাচন ইস্যু থেকে আপনাদের সঙ্গে বিএনপির দূরত্ব আরো বাড়বে, ইতিমধ্যে বেড়েছে না। এখানে একটা বিষয়, প্রস্তাবের প্রেক্ষিতে যে সংলাপগুলো হবে, এই সংলাপে কিন্তু আমরা দেখি যে বিএনপির সাথে অন্যান্য দলগুলোর একটা বড় দূরত্ব দেখা যাচ্ছেই। বিএনপি 31 দফা নিয়ে এসেছে, এটা সত্য,
কিন্তু আপনি 31 দফার সময় যে প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপট থেকে রাষ্ট্র অনেক দূর এগিয়ে গিয়েছে। ইতিমধ্যে একটা গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, একটা ব্লাডশেড হয়েছে, একটা তরুণ প্রজন্ম যারা ঘরে ছিল, ইউনিভার্সিটিতে ছিল, তো রাস্তায় নেমে এসেছে, তারা রাজনীতির ময়দানে চলে এসেছে। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের ফলে যে এই তরুণদের মধ্যে একটা বৈপ্লবিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রের যে একটা আগে একটা ছিল যে ঠিক আছে আওয়ামী লীগ চলে গেলে বিএনপি আসবে, ভালো কিছু দিবে, ফাইন, কিন্তু এই সংবিধানের সংস্কার কিভাবে হবে সেই প্রশ্নে, কিংবা দুদকের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, প্রতিটা জায়গায় রেডিক্যাল সংস্কারের কোনো সম্ভাবনা আমরা বিদ্যমান দলগুলোর মধ্যে দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের একটাই প্রশ্ন যে এই রক্তপাত কি আবার আমরা 10 বছর পরে আবার করব? আবার এমন কোন সিচুয়েশন দেখতে পাবো যে মানুষ আবার রাস্তা নেমে আসবে? রেখে 90-এর 3 জোটের রূপরেখার শিক্ষা থেকে আমরা যেটা বলতে চাই যে নির্বাচিত সরকার গিয়ে আসলে সংস্কারের সময় পায় না, সুযোগ পায় না, তাদের উপর আমরা ভরসা করতে চাই না। আমরা চাই, ভরসা করতে চাই না আবার একেবারে অ্যাবসলিউটলি নেবেন না আপনি, আমরা চাই যে এখানে এমন কিছু সংস্কার এখনই হয়ে যাক যাতে নির্বাচিত সরকার গিয়ে আবার সে টার্ন ব্যাক না করতে পারে। জি রুবেল ভাই, আমি আপনার কাছে আরেকটা ছোট্ট বিষয় নিয়ে আসতে চাই। সাগর পথে আপনার ফেরি চলবে, সেটির উদ্বোধন, সেখানে সরকারের 6 জন উপদেষ্টা গিয়েছেন। আমি নিশ্চিত এটা 6 জন মন্ত্রীও যদি যেতেন কোনো রাজনৈতিক সরকারের সময়, আওয়ামী লীগ বা বিএনপি, আপনারা সমালোচনা করতেন। এখন করবেন? হ্যাঁ, করব। কারণ হচ্ছে যে এটা আমার কাছে মনে হয় অপ্রয়োজনীয়, এবং সরকারের যখন 6 জন মানে উপদেষ্টারা যান, তাদের একটা ব্যয় আছে, ফলে রাষ্ট্রের অর্থের অপচয়, ফলে এগুলোর তো সমালোচনা অবশ্যই করব। কিন্তু একটা কথা বলি যে একটা মানে ধরেন সংস্কার এবং নির্বাচন, এই দুইকে আসলে বিপরীত বানিয়ে ফেলা হচ্ছে অনেক ক্ষেত্রেই। আমি মনে করি যে এই দুইকে আসলে একত্রিতভাবে করার জন্য একটা সুনির্দিষ্ট আমাদের পথরেখা দরকার। সেই পথরেখাটা কি? বাংলাদেশে এই মুহূর্তে আমরা একটা মানে জুলাই চার্টার করতে পারি। এই যে কমিশনগুলোতে আমরা সবাই মিলে যা মতামত দিয়েছি, সেইখানে সবাই যেগুলোতে একমত, সেগুলোতে মাধ্যমে একটা জুলাই চার্টার করতে পারি। এটার একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করতে পারি যে বা যারা ক্ষমতায় আসবে তারা এটা বাস্তবায়ন করবে। তারপরে এই যে আগামী নির্বাচনটাকে আমরা এটা যেহেতু এটা ব্যাখ্যা করলে আরো অনেক ব্যাখ্যা করা যায়, খুব সংক্ষেপে বলছি যে একটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন আকারে যদি আমরা করি, সবাই যদি সংস্কার চাচ্ছি, তাতে জনগণের যে আকাঙ্ক্ষা আহত বলে তার ফেসবুক পোস্টে এবং আমাদের রিপোর্টারও আমাদেরকে জানিয়েছেন, এবং হান্নান মাসুদ স্পষ্ট করে লিখছেন তার উপরে যে আক্রমণটি হয়েছে সেটি বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। কি বলবেন? এটা আসলে দুঃখজনক। যেই এই আক্রমণ করেছে বা যারাই করেছে, অবশ্যই এটা খুবই অন্যায় কাজ করেছে। উনি যদি সে ধরনের কোনো কিছু এলেজ করে থাকেন, সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে, এবং যদি কোনো সম্পৃক্ততা থেকে থাকে বিএনপির কারো এটার সাথে, তাহলে আপনারা জানেন যে প্রেসিডেন্টস বাংলাদেশে একমাত্র বিএনপি ক্রিয়েট করেছে, যে কোনো ধরনের অন্যায়কে তারা প্রশ্রয় না দিয়ে আলটিমেটলি সাজার মাধ্যমে তাদেরকে বহিষ্কার করেছে, বিভিন্ন ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাট এটা অবশ্যই পরীক্ষা সাপেক্ষে আর কি হয়েছে না হয়েছে দেখে এটা বলা যাবে, তদন্ত সাপেক্ষে এটা করা হবে। আর ছোট করে একটা কথা একটু খালি বলে রাখি যে বাংলাদেশে যত সংস্কার বা কাঠামোর সংস্কারের কথা বলা হচ্ছে না কেন, আমার ছোট ভাই আলাউদ্দিন বলছেন, বিভিন্ন সংস্কারী দলগুলো বলছে, তারা কোন সংস্কার কিভাবে করবে আজ পর্যন্ত 6-7 মাসে একটা কি রোডম্যাপ বা একটা কোনো কিছু বলেছে যে ঠিক আছে আমরা এটার পরিবর্তে এটা নিয়ে আসতে চাই, এটার পরিবর্তে এটা নিয়ে আসতে চাই। শুধুমাত্র আমরা সংস্কার চাই, আমরা করব, এটা করতে হবে, না হলে হবে না, না হলে এটা হবে, এভাবে বলে তো হবে না। আপনাকে তো আপনার সামনে যে জিনিসটা ভিজিবল থাকতে হবে, আপনি যে প্রস্তাবনা দিচ্ছেন ভিজিবল থাকতে হবে। আমার কথা হচ্ছে যে ওই